চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। বাড়ি যশোরে, খাঁটি পাড়া গেয়ে। ভাষা তার কলকাতাই নয়। সে বলতো তেনারা ওনারা, খাতি হবে জাতি হবে, মুগির ডাল, কুলির অম্বল। দমনি ছিল তার আদরের ডাক। তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে করা কিছুই ছিল না, মন ছিল সাদা। ছেলেদের পরে তার ছিল ভারী দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখন ডাকাতের গল্পে উঠেছিল দানা বেঁধে, অনেকদিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে। আমরা যখন জন্মেছি তখন এমন সব লোক দেখা যেত, তারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে, মস্ত মস্ত লাঠিয়াল সব। সঙ্গে চলতো লাঠি খেলার সাগরেদ। তাদের নাম শুনলে লোকে সেলাম করত। প্রায় ডাকাতি যখন গোয়ারের মতো নিছক খুন খারাপি ব্যাপার ছিল না, তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। যারা নাম করেছিল ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে। এড়িয়ে চলতো তাদের সীমানা। অনেক জমিদারে ডাকাতি ছিল ব্যবসা। গল্প শুনেছি সেই জাতের এক দল বসিয়ে রেখেছিল নিজের দলকে নদীর মোহনায়। যেদিন অমাবস্যা, পুজোর রাত্রি, কালী কঙ্কালীর নামে মুন্ডু কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বলল, ওহ, এই যে আমার জামাই। আরো শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতরপানা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত যেত হিম হয়ে। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে মানা ছিল। একবার একজন মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টে ডাকাত প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত সব কালো কালো জোয়ান, লম্বা লম্বা তাদের চুল, ঢেকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেকিটা টপকে পিঠের দিকে। ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে ঘোরাতে ঘোরাতে থাকতো। লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতন শুট করে বেরিয়ে গেল। 10-20 ক্রোশ দূরে ডাকাতি সেরে সেই রাতেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে পারে তাও দেখালো। খুব বড় এক জোড়া, লাঠির মাঝখান আর করে একটা পা রাখার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রনপা। দুই হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলার সামিল হতো। ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি। ডাকাতি করার মতলবও যদি মাথায় ছিল না, তবু এক সময়ে এই রন পায়ে চলার অভ্যেস তখন শান্তিনিকেতনের ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিল। ডাকাতি খেলার এই ছবি শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়েছি কতবার। সন্ধে কাটিয়েছি 2 হাতের পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার। আগের সন্ধেবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাঁপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুকপুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলুম। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, উড়ো ঠিকানায়। গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্য। নিঝুম অন্ধকারের নাড়িতে যেন তালে তালে বেজে উঠেছে বেহারাগুলোর হাই হাই হুই হুই। গা করছে ছমছম, ধুধু করে মাঠ, বাতাস কাঁপে রোদ্দুরে। দূরে ঝিকঝিক করে কালীদিঘির জল, চিকচিক করছে বালি। ডাঙার উপর থেকে ঝুঁকে পড়েছে
ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়ে আছে নাম না জানা মাঠের গাছতলায়, ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠির আগা দুই একটা দেখা যায় ঝোপের উপর দিয়ে। কাঁধ বদল করবে বেহারাগুলো ওইখানে, জল খাবে, ভিজে গামছা জড়াবে, আর তারপরে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার জাঁতাকল চলছেই ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজদাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে যেমন পটাং করে ছিঁড়ে যায়, সেটা তার জানা ছিল না। তিনি আমাদের মনে যতটা বেশি মাল বোঝাই করতে চেয়েছিলেন, তার অনেকটাই ডিঙে উল্টিয়ে তলিয়ে গেছে। এ কথা এখন আর লুকিয়ে রাখলে চলবে না। আমার বিদ্যেটা ছিল লোকসানি মাল। সেজদাদা তার বড় মেয়েকে শিখিয়ে তুলতে লেগেছিলেন। যথাসময়ে তাকে দিয়েছিলেন লোরেটোতে ভর্তি করে। তার পূর্বেই তার ভাষায় প্রথম দখল হয়ে গেছে বাংলায়। প্রতিভাকে বিলিতি সঙ্গীত পাকা করে তুললেন। তাতে করে তাকে দেশি গানের পথ ভুলিয়ে দেওয়া হয়নি, সে আমরা জানি। তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্তানি গানে তার সমান কেউ ছিল না। বিলিতি সঙ্গীতের গুণ হচ্ছে তাতে সুর সাধানো হয় খুব খাঁটি করে, গান দুরস্ত হয়ে যায়, আর পিয়ানোর শাসনেও ঢিলেমি থাকে না। এদিকে বিষ্ণুর কাছে দেশি গান শুরু হয়েছে শিশুকাল থেকে। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। বিষ্ণু যে গানে হাতে খড়ি দিলেন, এখনকার কালের কোনো নামি বা বেনামি ওস্তাদ তাকে ছুঁতে ঘৃণা করবেন। সেগুলো পাড়া গিয়ে ছড়ার অত্যন্ত নিচের তলায়। দু একটি নমুনা দিই। এক যে ছিল বেদের মেয়ে, এলো পাড়াতে, সাধের উল্কি পড়াতে, আবার উল্কি পড়া যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি, ঠাকুরজি উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরজি। আরো কিছু ছেঁড়া ছেঁড়া লাইন মনে পড়ছে, যেমন চন্দ্র সূর্য হার মেনেছে জোনাক জলে বাতি, মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পরে তাঁতি, গণেশের মা কলা বউকে জ্বালা দিও না, তার একটি মোচা ফুললে পরে কত হবে ছানা পোনা। অতি পুরনো কালের ভুলে যাওয়া খবরের আমেজ আসে এমন লাইনও পাওয়া যায়, যেমন এক যে ছিল কুকুর চাটা শেয়াল কাটার বোন, কেটে করলে সিংহাসন। এখনকার নিয়ম হচ্ছে প্রথমে হারমোনিয়ামের সুর লাগিয়ে সারে গামা সাধানো, তারপর হালকা গোছের হিন্দি গান ধরিয়ে দেওয়া। তখন আমাদের পড়াশোনার যিনি তদারক করতেন, তিনি বুঝেছিলেন ছেলে মানুষই ছেলেদের মধ্যে আপন জিনিস। ওই হালকা বাংলা ভাষা হিন্দি বলির চেয়ে মনের মধ্যে সহজে জায়গা করে নেয়। তাছাড়া এই ছন্দের দিশি তাল মায়া তবলার বোলের তোয়াক্কা রাখে না, আপনা আপনি নাড়িতে নাচতে থাকে। শিশুদের মন ভোলানো প্রথম সাহিত্যে শেখানো মায়ের মুখের ছড়ায়। শিশুদের মন ভোলানো গান শেখানোর শুরু সেই ছড়ায়। এইটে আমাদের উপরে পরখ করানো হয়েছিল। তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে। কাঁধের উপর তম্বুরা তুলে গানের অভ্যেস করেছি, কলটেপা সুরের গোলামি করিনি। আমার দোষ হচ্ছে শেখবার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছে মতো করিয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো, তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারতো না, কেননা সুযোগ ছিল বিস্তর। যে কয়দিন আমাদের শিক্ষা দেওয়ার কর্তা ছিলেন সেজদাদা, ততদিন বিষ্ণুর কাছে আনমনা ভাবে ব্রহ্ম সঙ্গীত আওড়েছি। কখনো কখনো যখন মন হতো আপনা হতে লেগেছে, তখন গান আদায় করেছি দরজার পাশে দাঁড়িয়ে। সেজদাদা বেহাগে আওড়েছেন অতি গজগামী নীরে, আমি লুকিয়ে মনের মধ্যে তার ছাপ তুলে নিচ্ছি। সন্ধেবেলায় মাকে সেই গান শুনিয়ে অবাক করা খুব সহজ কাজ ছিল। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে চামেলির তেল মেখে স্নান করতেন, হাতে থাকতো গুড়গুড়ি।
অম্বরী তামাকের গন্ধ উঠত আকাশে, গুনগুন চলত। ছেলেদের টেনে টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম তা নিজেই জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত। গান ধরতেন, मैं छोड़ो ब्रज की बांसुरी, সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার দিনে আতিথ্য ছিল খোলা দরজার। চেনাশোনার খোঁজ খবর নেওয়ার বিশেষ দরকার ছিল না। যারা যখন তখন এসে পড়তো তাদের শোবার জায়গা মিলত, অন্যের থালাও। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাঁখে করে তার পুঁটলি খুলে বসবার ঘরের এক পাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুঁকোবর্দার যথারীতি তার হাতে তুলে দিলেন হুঁকো তুলে। সেকালে ছিল অতিথিদের জন্য এই যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ির ভেতরে মেয়েদের সকাল বেলাকার কাজ ছিল ওই পান সাজতে হতো রাশি রাশি। বাইরের ঘরে যারা আসতো তাদের উদ্দেশ্যে চটপট পানে চুন লাগিয়ে কাঠে দিয়ে খয়ের লেপে ঠিক মতো মশলা ভরে লবঙ্গ দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হয়ে থাকতো পিতলের গামলায়। উপড়ে পড়তো খয়েরের ছোপ লাগা ভিজে ন্যাকড়ার ঢাকা। ওদিকে বাইরের সিঁড়ির নিচের ঘরটাতে চলতো তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগলোকের সাপের মতন। তাদের নাড়ির মধ্যেও গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে ওঠার মুখে তারা গৃহস্থের প্রথম আসুন মশাই ডাক পেতেন এই অম্বরী তামাকের গন্ধে। তখন এই একটা বাঁধা নিয়ম ছিল মানুষকে মেনে নেওয়ার। সেই ভরপুর পানের গামলা অনেকদিন হলো সরে পড়েছে। সেই হুঁকো বর্দার জাঁতটা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে মাখতে লেগেছে। সেই অজানা গাইয়ে আপন ইচ্ছে মতন রয়ে গেল কিছুদিন। কেউ প্রশ্নও করল না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তার গান শুনতেম। নিয়ম শেখা যাদের হাতে নেই তার শখ অনিয়মের খেলায়। সকালবেলায় সুর চলত বংশী হামারি রে। তারপর যখন আমার কিছুটা বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ আসলেন, যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেই জন্য আর গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিলাম লুকিয়ে চুরিয়ে। ভালো লাগলো কাঁফি সুরে রুমঝুম বরখে আজও বদওয়ারা। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময় আরেক অতিথি হাজির হলো কিছু না বলে কয়ে। বাঘ মারা বলে তার খ্যাতি হলো। বাঙালি বাঘ মারে এ কথাটা সেদিন শোনা তো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তারই ঘরে। সে বাঘের কবলে পড়েছিলেন বলে আমাদের মুখে চমক লাগিয়েছিলেন। সে বাঘের মুখ থেকে কামড় পাননি, কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামের মতন মরা বাঘের হাঁ থেকে। তখন সে কথা ভাবিনি, এখন স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতন ওই বীর পুরুষের জন্য ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাড়ার আলাপ। এই তো গেল গান। সেজদার হাতে আমার অন্নবিদ্যেরও যে গোড়াপত্তন হয়েছিল সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন তুমি কৃষি কাজ বোঝো না। কোনোদিন আবদারের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির সাজ করি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাক সাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি, তাকে বলা হতো গোলাবাড়ি।
নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়াগাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি। কিছু কিছু ফাঁক ছিল। শহুরে সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ির গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। খাস জমির রায়তাররা দিত তাদের ধানের ভাগ। এই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। এক হাত আন্দাজ ঘুরে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালে শৌখিন গিন্নিরা রং সাফ করার সরঞ্জাম কৌটোতে করে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তারা মলম বানাতেন নিজের হাতে। তাতে থাকতো বাদাম বাটা, সর, কমলা লেবুর খোসা, আরো কত কি। যদি জানতুম আর মনে থাকতো তবে বেগম বিলাসের নাম দিয়ে একটা ব্যবসা করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসে চলতো দলন মলন। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্য। এই দিন স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হতো মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগে। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্য। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরে দেয়ালে এটা ঝুলতো। হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো হয়ে উঠতো খটখট করে। আর নাড়াচাড়া করে হাড়গুলো শক্ত শক্ত নাম সব জানা হয়ে গিয়েছিল। তাতেই ভয় গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজতো 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরেট। 1 মিনিটেরও তফাৎ হওয়া জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রেরই মতো। একদিনের জন্য মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত, নানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাখলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ মনে, ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফুসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করে থাকেন তা বাইরে 5 জনকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দার আরেক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাচ্ছে, চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নামাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের উপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাঁকুই দিয়ে আঁচড়িয়ে তুলছে 2 কানের উপর 2 ভাগে। পাশে বসে আছেন কাঁকন পরা ছিপছিপে ছোকরা দারোয়ান, কুটছে তামাক। ওই ঘোড়াটা সকালে খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে সে দেয় তাড়া। বারান্দার এক কোণে ঝাড় দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলাম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখানোর জন্য
মনটা ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোলে বাঁধা হতো ভোজ। রুচি হয় না খেতে। 10টা বাজে। বড় রাস্তা থেকে মন উদাস করার ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালার ঠং ঠং আওয়াজ দিয়ে চলেছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাদে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে করে নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমার 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমনাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘন্টা খানেক ধরে শরীরটাকে উল্টো পাল্টা করি। তিনি যেতে না যেতেই এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরে 5 মিশেলি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যের দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের হৃদয়গুলো যেন ওঁত পেতে রয়েছে টেবিলের উপরে। মলাটটা ঢল ঢলে। পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরেজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলি, ঢুলতে ঢুলতে চমকে উঠি। যতই পড়ি তার চেয়ে না বেশি ঢুলে পড়ি। বিছানায় ঢুকে এতক্ষণ পরে পাওয়া যায় একটুখানি পুরো সময়, যেখানে শুনতে শুনতে শেষ হয়ে আর শেষ হতে পারে না। রাজপুত্তর চলেছে তেপান্তরের মাঠে। তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে, এ কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা, না আছে ভূত প্রেতের। পূর্বেই জানিয়েছি, অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়ায় টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড়। ছাদের কার্নিশে তার আরামে পা রাখবার গুজব উঠে গিয়ে সেখানে এখন এঁটো আমের আটি নিয়ে কাকেদের চলেছে ছেঁড়াছিড়ি। এদিকে মানুষের বসতি আটক পড়েছে নিচের তলার 4 কোণা দেয়ালের ব্যাক বাক্সে। মনে পড়ে বাড়ির ভিতরের পাঁচিল ঘেরা ছাদ। মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে। তার সঙ্গিনীরা 4 দিকে ঘিরে বসে গল্প করছে। সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না, দরকার কেবল সময় কাটানো। তখনকার দিনের সময় ভর্তি করার জন্য নানা দামের নানা মাল মশলার বরাদ্দ ছিল না। দিন ছিল না ঠাস বুননি করা, ছিল বড় বড় ফাঁকওয়ালা জালের মতো। পুরুষদের মজলিসি হোক আর মেয়েদের আসরই হোক, গল্প গুজব হাসি তামাশা ছিল খুবই হালকা দামের। মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ছিলেন ব্রজ আচার্যের বোন, যাকে আচার্যিনী বলে ডাকা হতো। তিনি ছিলেন এই বৈঠকের দৈনিক খবর সরবরাহ করবার কাজে। প্রায় আনতেন রাজ্যের বিদঘুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে। তাই নিয়ে গ্রহ শান্তি সন্তায়নের হিসেব হতো খরচার, বলতে গেলে ফলাও করা খরচার। এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পড়া বিদ্যের আমদানি করেছি। শুনিয়েছি সূর্য পৃথিবী থেকে 9 কোটি মাইল দূরে। ঋজু পাঠ 2য় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি অনুসার বিসর্গ শুদ্ধ। মা জানতেন না তার ছেলের উচ্চারণ কতটা খাঁটি, তবু তার বিদ্যের পাল্লা সূর্যের 9 কোটি মাইল রাস্তা পেরিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এসব শ্লোক স্বয়ং নারদমুনি ছাড়া
আর কারো মুখে শোনা যেতে পারে এই কথা কে জানতো বলো? বাড়ির ভেতরের এই ছাদটা ছিল আগা গোড়া মেয়েদের দখলে। ভাড়ারের সঙ্গে ছিল তার বোঝাপড়া। ওখানে রোদ পড়তো পুরোপুরি, জারক নেবুকে দিত জারিয়ে। ওইখানে মেয়েরা বসতো পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে, টিপে টিপে টপ টপ করে বড়ি দিত চুল শুকোতে শুকোতে। দাসীরা বাসি কাপড় কেচে মেলে দিয়ে যেত রোদ্দুরে। তখন অনেকটা হালকা ছিল ধোবার কাজ। কাঁচা আম ভালি করে কেটে কেটে আমশি হতো শুকনো। ছোট বড় নানা সাইজের আম ফালি করে কেটে কেটে আমশি হতো। নানা সাইজের কাজ করা কালো পাথরের ছাদে আমের রস থাকে থাকে জমিয়ে তোলা হতো। রোদ খাওয়া সর্ষের তেলে মজে উঠত ইচড়ের আচার। কেয়া খয়ের তৈরি হতো সাবধানে। তার কথাটা আমার বেশি মনে রাখার কথা, কারণ স্কুলের পণ্ডিত মশাই আমাকে জানিয়ে দিলেন যে আমাদের বাড়ির কেয়া খয়ের নাম তার শোনা আছে। অর্থ বুঝতে শক্ত ঠেকলো না। যা তার শোনা আছে তার মানে সেটা তার জানা চাই। তাই বাড়ির সুনাম বজায় রাখবার জন্য মাঝে মাঝে লুকিয়ে ছাদে উঠে দু একটা কেয়া খয়ের, কি বলবো, চুরি করতুম না বলার চেয়ে বলা ভালো অপহরণ করতুম। কেননা রাজা মহারাজাও দরকার হলে, এমনকি না দরকার হলেও অপহরণ করে থাকেন, আর যারা চুরি করেন তাদের জেলে পাঠান কিংবা শুলে চড়ান। শীতের কাঁচা রৌদ্রে ছাদে বসে গল্প করতে করতে কাক তাড়াবার সময় আর একটা দায়িত্ব ছিল মেয়েদের। বাড়িতে আমি ছিলাম একমাত্র দেওর, বৌদিদির আমসত্ত্ব পাহারা, তাছাড়াও আরো 5 রকম খুচরো কাজের সাথী। পড়ে শোনাতুম বঙ্গাধীপ পরাজয়। কখনো কখনো আমার উপর ভার পড়ত জাঁতি দিয়ে সুপুরি কাটবার। খুব সরু করে সুপুরি কাটতে পারতুম। আমার অন্য কোনো গুণ যে ছিল সে কথা কিছুতেই বউ ঠাকুরন মানতেন না। এমনকি চেহারারও খুঁত ধরে বিধাতার উপর রাগ ধরিয়ে দিতেন। কিন্তু আমার সুপুরি কাটা হাতের গুণ বাড়িয়ে বলতে তার মুখে বাঁধত না। তাতে সুপুরি কাটার কাজটা চলতে খুব দৌড়বেগে। উস্কিয়ে দেবার লোক না থাকাতে সরু করে সুপুরি কাটার হাত অনেক দিন থেকেই অন্য সরু কাজে লাগিয়েছি। ছাদে মেলে দেওয়া এসব মেয়েলি কাজে পাড়া গিয়ে একটা স্বাদ ছিল। এই কাজগুলো সেই সময়কার, যখন বাড়িতে ছিল ঢেঁকিশাল, যখন হতো নাড়ুকোটা, যখন দাসীরা সন্ধেবেলায় বসে উরুতের উপর সলতে পাকাতো, আর প্রতিবেশীর ঘরে ডাক পড়তো আটকৌড়ির নেমন্তন্নে। রূপকথা আজকাল ছেলে মেয়েদের মুখ থেকে শুনতে পায় না, না অন্য কারোর মুখ থেকে, নিজে নিজে পড়ে ছাপানো বই থেকে। আচার চাটনি এখন কিনে আনতে হয় নতুন বাজার থেকে, বোতলে ভরা, গালা দিয়ে ছিপিতে বন্ধ। পাড়া গাঁয়ের আরো একটা ছাপ ছিল চণ্ডী মণ্ডপে। ওইখানে গুরুমশাইয়ের পাঠশালা বসত। কেবল বাড়ির নয়, পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানে বিদ্যের প্রথম আঁচড় পড়ত তাল পাতায়। আমিও নিশ্চয়ই ওইখানে সরেয়ার উপর দাগা বুলোতে আরম্ভ করেছিলাম। কিন্তু সৌরলোকের সবচেয়ে গ্রহর মতো সেই শিশুকে মনে আনাওয়ালা কোনো দূরবীন দিয়েও তাকে দেখার জো নেই। তারপরে বই পড়ার কথা প্রথম যা মনে পড়ে, সে সন্ডামার্কা মনির পাঠশালায় বিষম ব্যাপার নিয়ে। আর হিরণ্যকশিপুর পেট ছিঁড়ছে নৃসিংহ অবতার। বোধ করি শিশের ফলকে খোদাই করা তার একখানা ছবিও দেখেছি। সেই বইয়ে আর কি কি দেখেছি কিছু মনে পড়ছে, কিছু মনে পড়ছে না। কিছু কিছু চাণক্যের শ্লোক মনে হয়। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানা ভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি।
তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জড়ো করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপরে যাওয়া লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠাকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা আমার কেটেছে আমার মন ভুলিয়ে নেওয়ার জন্য। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময়। খড়খড়ের ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে দিতাম। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা। সেখানে অত্যন্ত একলা হয়ে বসত। আমাকে পাকড়াও করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা। সেদিনকার দুপুর বেলাকার সে চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সে চুপচাপ বেলার ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে। বুড়ো চুড়িওয়ালারা কচি কচি হাত টিপে পরিয়ে দিত পছন্দ মতন বেলোয়ারি চুড়ি। সেদিনকার সে বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। 2nd ক্লাসের সে পড়া মুখস্থ করছে, আর সে চুড়িওয়ালারা হয়তো আজ সে গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধুধু করছে চারদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর। তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন খুঁজে বার করেছে। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে। বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ হয়ে বসতুম। ছোটের দিনটা এইভাবেই দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচে দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। রবিবার বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে যেন গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখন জল খাবারের সময়। এইটে ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জল খাবারে বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখত না। গন্ধে স্বাদে জলখাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি সিঙ্গারা, এমনকি আলুর দম, সেটা মুখে পড়তে সময় লাগতো না। কিন্তু যথা সময়ে ব্রজেশ্বর তার বাঁকা ঘাড় আরো বাঁকিয়ে বলতো, দেখো বাবু কি এনেছি। প্রায় দেখা যেত কাগজের ঠোঙায় চিনে বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল ওর আদর। কোনোদিনও টু শব্দটি করেনি। এমনকি যেদিন তাল পাতার ঠোঙা থেকে বেরোতো তিলে গজা, সেদিনও না। দিনের আলো আসছে খোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে।
রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে।